ঠিক আছে। ওকে, তো প্রথম কথা হলো লাস্টের দিন তোমাদের মনে আছে কিনা যারা লাস্টের ক্লাসটা করেছো আইডিয়াল গ্যাসের ওয়ান শট ক্লাস 2, সেখানে আমাদের মানে আইডিয়াল গ্যাস পড়ানো শেষ হয়ে গেছিল। দেন আমি এমনিতেই তাপগতিবিদ্যার কিছু ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করছিলাম, সো আজকে কিন্তু সেই জিনিসগুলো আবার রিপিট হবে, ঠিক আছে? সো ডোন্ট মাইন্ড, কারণ যেহেতু নতুন ভাবে শুরু করতেছি, প্রথম থেকে শুরু করতেছি, সো এই জিনিসগুলো আমি আরেকটা বার করে বলে দিব। সো এখানে রিপিট হওয়া আসলে খারাপ কিছু না, আপনারা যারা অলরেডি একবার শুনছেন লাস্ট ক্লাসে, আজকে আরেকবার শুনে কনসেপ্ট একদম পুরোপুরি ক্লিয়ার করে ফেলেন, ঠিক আছে? তাহলে চলেন আমরা আমাদের চ্যাপ্টার শুরু করে দিচ্ছি, আর কথা না পারি। ওকে, প্রথম কথা এই চ্যাপ্টারে যেটা আমাদের জানতে হবে সেটা হলো ভাইয়া তাপ কি। ঠিক আছে ভাইয়া, তাপ কি, তাপমাত্রা কি, তাপগতীয় প্রক্রিয়া কি, তাপগতীয় সিস্টেম কি, কিভাবে তাপগতীয় প্রক্রিয়া ঘটে, এগুলো নিয়েই পড়াশোনা এই চ্যাপ্টারে। হ্যাঁ, এগুলোর উপরেই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আসবে বা ব্লা ব্লা ব্লা, যা শিখতে হবে সবই সব রিলেটেড, ঠিক আছে? তো প্রথমে আমাদের এই বেসিক আইডিয়াটা লাগবে যে কোন জিনিসটা বলতে আসলে কি বোঝায়। যেমন প্রথম প্রশ্ন, ভাইয়া তাপ কি? তাপ হলো এক প্রকার শক্তি, ঠিক আছে ভাইয়া? ভাইয়া তাপ কি? তাপ হলো এক প্রকার শক্তি যা আমাদের মধ্যে ঠান্ডা বা গরমের অনুভূতি যোগায়, ঠিক আছে? তাপ কিন্তু চলাচল করতে পারে, একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে তাপ শক্তি ট্রান্সফার হইতে পারে, ঠিক আছে? কিন্তু সেই তাপ শক্তির ট্রান্সফার যে কোন বস্তু থেকে কোন বস্তুতে হবে সেটা আবার নির্ভর করে তাপমাত্রার উপর, ঠিক আছে? গ্র্যাজুয়ালি ক্লিয়ার হবে, সমস্যা নেই। লেখো তাপ কি, এটা এই সংজ্ঞাটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু চলে আসে একদম জ্ঞানমূলকে, যে তাপ কি ভাইয়া? তাপ হলো এক প্রকার শক্তি যা কি করে আমাদের মধ্যে ঠান্ডা বা গরমের অনুভূতি যোগায়। যেমন আমাদের বডি যখন তাপ শক্তি গ্রহণ করে, ঠিক আছে, তখন আমাদের কেমন লাগে বলো? বাইরে থেকে তাপ শক্তি গ্রহণ করতেছে, কেমন লাগবে? গরম লাগবে। আর আমাদের বডি থেকে যখন তাপ শক্তি বাইরে বের হয় তখন আমাদের কেমন লাগে? ঠান্ডা লাগে, ঠিক আছে? সো ঠান্ডা বা গরমের অনুভূতি আমাদের মধ্যে কে যোগায়? তাপ শক্তি যোগায়। বডি যখন তাপ শক্তি অ্যাবজর্ব করে তখন কিন্তু আমাদের গরম লাগে। যেমন আমরা একটা অবজেক্ট যখন হাত দেই, হাত দিয়ে গরম লাগে, তার মানে কি ওই অবজেক্ট থেকে আমার বডির মধ্যে তাপ শক্তি আসতেছে। আর ধরো তুমি একটা বরফে হাত দিছো, ঠান্ডা লাগতেছে, কেন? কারণ তোমার বডি থেকে তাপ শক্তি বরফের মধ্যে যাচ্ছে, এর জন্য, ঠিক আছে? ওকে, এবার আসো তাপমাত্রা। তাপমাত্রা কি? তাপমাত্রা হলো কোনো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা নির্ধারণ করে দেয় ওই বস্তু অপর বস্তুর সাথে তাপীয় সংস্পর্শে গেলে তাপ শক্তি কি গ্রহণ করবে নাকি বর্জন করবে। কি বললাম? তাপমাত্রা হলো কোনো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা নির্ধারণ করে দেয় ওই বস্তুটা অন্য কোনো একটা বস্তুর সাথে যদি তাপীয় সংস্পর্শে যায় তাহলে কি সে তাপ শক্তি গ্রহণ করবে নাকি বর্জন করবে। ব্যাপারটা কিরকম দেখো, ধরো দুটা বস্তু আছে এ এবং এখানে আরেকটা বস্তু আছে বি, ঠিক আছে? একটা বস্তু আছে কি এ, আর একটা বস্তু আছে কি বি, ঠিক আছে? ধরো এ বস্তুর মধ্যে তাপ শক্তি আছে 100 জুল। ওকে, তাপ শক্তি কত আছে? 100 জুল। এবং এ বস্তুর যে তাপমাত্রা সেটা ধরো কত? 200 কেলভিন, কথার কথা। ওকে, এবং ধরো যে বি বস্তু আছে, বি বস্তুর মধ্যে তাপ শক্তি আছে 1000 জুল, ঠিক আছে? কিন্তু বি বস্তুর তাপমাত্রা হলো ভাইয়া 150 কেলভিন। ওকে, এখন এই দুইটা বস্তুকে যদি তুমি তাপীয় সংস্পর্শে আনো, মানে এমন একটা সংস্পর্শে আনো যে সংস্পর্শে আনার ফলে তাদের মধ্যে তাপ শক্তির আদান প্রদান সম্ভব, সেই ক্ষেত্রে তাপ শক্তি কোন বস্তু থেকে কোন বস্তুতে ট্রাভেল করবে? ভাইয়া ওর তাপ শক্তির পরিমাণ বেশি, ওর তাপ শক্তির পরিমাণ কম। আমি যদি তাপ শক্তি দিয়ে হিসাব করি তাহলে কিন্তু তাপ শক্তি এই পাশ থেকে এই পাশে আসার কথা, কিন্তু তাপ শক্তির প্রবাহ তাপ শক্তির পরিমাণের উপর নির্ভরই করে না। তাপ শক্তির প্রবাহ নির্ভর করে তাপমাত্রার উপর। তাপ শক্তি সবসময় উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে ট্রাভেল করবে। যেমন এখানে তাপমাত্রা বেশি কার? এ বস্তুর, তাই না? তাপমাত্রা কম কার? বি বস্তু। তাহলে তাপ শক্তি ট্রাভেল করবে এ বস্তু থেকে বি বস্তুর দিকে, ঠিক আছে? এই বরাবর তাপ শক্তি ট্রাভেল করবে। বুঝতে পারছেন? তাপ শক্তির যে প্রবাহ সেটা সম্পূর্ণ নির্ভর করে কার উপর? তাপমাত্রার উপর। সবসময় উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে কি হবে? তাপ শক্তি ট্রাভেল করবে, ঠিক আছে? তো একটু লিখে রাখেন, তাপ শক্তি কই থেকে কই যাবে? হাই টেম্পারেচার থেকে বা উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে, ঠিক আছে? উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে কে যাবে? তাপ শক্তি যাবে। ওকে, এখন ভাই আর একটা প্রশ্ন, যে এই যে তাপ শক্তি যাবে ও কি অনন্তকাল ধরে যায় থাকবে? না, এরকম কিন্তু হবে না। কেন ভাইয়া? শোনো, একটা বস্তু ধরো তার টেম্পারেচার হাই, যেমন এই যে এই বস্তুটা টেম্পারেচার কত? 200 কেলভিন। এই বস্তুটা টেম্পারেচার কত? 150 কেলভিন। শুরুতে কি হবে? এই 200 থেকে তাপ শক্তি বি বস্তুতে যাবে, মানে 150 কেলভিন তাপমাত্রার বস্তুতে যাবে। যখন এই 200 কেলভিন তাপমাত্রার বস্তু থেকে তাপ শক্তি যাওয়া শুরু করবে, ওর টেম্পারেচার কি 200 কেলভিন থাকবে? না, হাই টেম্পারেচারের অবজেক্টটা থেকে যখন তাপ শক্তি যাওয়া শুরু করবে তখন কিন্তু ওর তাপমাত্রা কমতে থাকবে, ঠিক আছে? সেই উচ্চ তাপমাত্রার যে বস্তু তার টেম্পারেচার কি হবে? গ্র্যাজুয়ালি কমতে থাকবে, ঠিক আছে? এবং মিনওয়াইল আমার যে নিম্ন তাপমাত্রার বস্তু আছে সে কি করবে? তাপ শক্তি গ্রহণ করবে। সে যখন তাপ শক্তি গ্রহণ করবে তার তাপমাত্রা কি সেম থাকবে? না, তাপ শক্তি গ্রহণ করলে অবশ্যই তার তাপমাত্রা বেড়ে যাবে। নরমালি এটাই হয়, ঠিক আছে? তাহলে আমার যে হাই টেম্পারেচার অবজেক্ট ছিল তার মধ্যে থেকে তাপ শক্তি বের হয়ে আসবে, তার মানে গ্র্যাজুয়ালি তার তাপমাত্রা কমবে। এবং আমার যে লো টেম্পারেচারের অবজেক্ট ছিল সে তাপ শক্তি গ্রহণ করতে থাকবে, এবং সে যখন তাপ শক্তি গ্রহণ করতে থাকবে তখন কি হবে? একটা মিনিট, সরি, ঘুম থেকে উঠছি এর জন্য, সরি।
ঠান্ডা লেগে আছে। যেটা বলতেছিলাম, উচ্চ তাপমাত্রার বস্তু থেকে যখন তাপ শক্তি বাইরে বের হয়ে আসবে, উচ্চ তাপমাত্রার বস্তুর তাপমাত্রা কি হবে বলতো? আস্তে আস্তে কমতে থাকবে। আর নিম্ন তাপমাত্রার বস্তু কি করতেছে? ওই তাপ শক্তি গ্রহণ করতেছে, রাইট? সো সে যখন তাপ শক্তি গ্রহণ করবে তখন তো তার তাপমাত্রা বাড়বে। তার মানে ওর তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে, ওর তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। একটা সময় গিয়ে এই দুইটা অবজেক্টের তাপমাত্রা সমান হয়ে যাবে। যখন দুইটা অবজেক্টের তাপমাত্রা সমান হয়ে যাবে তখন কিন্তু তাপ শক্তির আর কোনো আদান প্রদান হবে না। তাহলে শুরুতে একজনের তাপমাত্রা ছিল বেশি, একজনের তাপমাত্রা ছিল কম। যে বেশি তাপমাত্রার অবজেক্ট সে তাপ শক্তি ছাড়ছে, তার তাপমাত্রা কমছে। যে কম তাপমাত্রার অবজেক্ট সে তাপ শক্তি গ্রহণ করছে, তার তাপমাত্রা বাড়ছে। একটা সময় দুইটা বস্তুরই তাপমাত্রা সেম হয়ে যাবে, তখন তাদের মধ্যে আর তাপ শক্তির আদান প্রদান হবে না। এই অবস্থাটাকে বলা হয় থার্মাল ইকুইলিব্রিয়াম বা তাপীয় সাম্যাবস্থা বা তাপীয় সমতা, যেটা যে নিচে লেখা আছে। ঠিক আছে? যে অবস্থায় পরস্পরের সংস্পর্শে থাকা বস্তুগুলোর মধ্যে তাপের আদান প্রদান ঘটে না তাকে তাপীয় সমতা বা তাপীয় সাম্যাবস্থা বা থার্মাল ইকুইলিব্রিয়াম বলে। এটা কখন হবে? যখন বস্তুদ্বয়ের টেম্পারেচার সেম হবে। ঠিক আছে? যখন বস্তুগুলোর মানে যারা যারা কন্ট্যাক্টে আছে বস্তুগুলোর টেম্পারেচার সেম হবে। ঠিক আছে? তখনই এটা হওয়া সম্ভব, আদারওয়াইজ না। টেম্পারেচার সেম হবে তখনই এটা হওয়া সম্ভব, আদারওয়াইজ না। বুঝতে পারছি তাহলে? মোটামুটি আইডিয়া আসছে কিছুটা, সামনে আগানো যাবে? ওকে, কেউ কিছু না বুঝলে কিন্তু বইলো। ঠিক আছে, এবার এখানে এই যে লেখা আছে দেখো, তাপ শক্তি সবসময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রাতে যায়। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, খেয়াল করো। এটা টেম্পারেচার কি? বেশি। এটা টেম্পারেচার কি? কম। এর জন্য তাপ শক্তি এই বেশি টেম্পারেচার থেকে কম টেম্পারেচারে গেছে। এবং দেখো, যখন ও তাপ শক্তি ছাড়তেছে তখন ওর তাপমাত্রা কমতেছে, এবং যখন ও তাপ শক্তি গ্রহণ করতেছে তখন ওর তাপমাত্রা বাড়তেছে। ঠিক আছে? এবং যখন বস্তুদের তাপমাত্রা সমান হবে তখন তাদের মধ্যে তাপ শক্তির আদান প্রদান হবে না। কখন সমান হবে? এই যে ওর তাপমাত্রা কমতেছে, ওর তাপমাত্রা বাড়তেছে, একটা সময় গিয়ে কি দুজন সেম টেম্পারেচারে চলে আসবে না? অবশ্যই আসবে। যখনই সেম টেম্পারেচার আসবে তখন তাদের মধ্যে তাপ শক্তির কোনো আদান প্রদান হবে না। এটাকেই কি বলা হয়? এটাকেই বলা হয় তাপীয় সাম্যাবস্থা। ঠিক আছে, ক্লিয়ার? এটাই আমি যেটা এক্সপ্লেইন করলাম সেটা এখানে লেখা আছে আর কি, পারবা গেস। ঠিক আছে, নেক্সট। এবার আসো ছোট্ট একটা প্রশ্ন, চলো তোমরা বলো, আমি বলবো না। এখানে এ বস্তু আছে, ও টেম্পারেচার কত? 500 কেলভিন। এখানে বি বস্তু আছে, ও টেম্পারেচার টিভি। তোমাকে বলছে বস্তু এ এবং বস্তু বি এর মধ্যে তাপ শক্তির আদান প্রদান হচ্ছে না, তাহলে ভাইয়া বি বস্তুর তাপমাত্রা কত? চলো চোখ বন্ধ করে উত্তর দিবা। এই প্রশ্ন উত্তর যদি চোখ খুইলা দিছো সবার কিন্তু খবর আছে। ঠিক আছে, চোখ বন্ধ করে এই প্রশ্নের উত্তর দাও তো বাচ্চারা, কত হবে বলো? বলো বলো বলো। খুবই বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা ভাই, জঘন্য অবস্থা। হ্যাঁ দাদা, ব্যাকগ্রাউন্ড নীল রঙের করো। আজকে স্লাইডটা গ্রিন দিয়ে বানানো, সো এই মুহূর্তে করার অপশন নাই। আচ্ছা সি। দাদা কি অবস্থা? ভালো রে, ভালো অবস্থা, ভালো ভালো। উত্তর দাও, উত্তর দাও, বলো বলো বলো। আচ্ছা, কে যেন বলছে 2। আচ্ছা ঠিক আছে, ওকে। ইমন বলছে সি, ওকে। রাকিবুর বলছে সি, ওকে। শফিক বলছে 500 কে, ঠিক আছে। বাকিরা, আর বাকিদের কি অবস্থা? সাব্বির বলছে 500 কে, ঠিক আছে, গুড। অনিতা বলছে 3 নাম্বার, গুড, ঠিক আছে। রাতুল বলছে সি, হ্যাঁ ঠিক আছে, সবারটাই হয়েছে। সহজ প্রশ্ন, সবারই হয়েছে। দেখেন, আপনি একবার চিন্তা করেন, আপনারা বলছে এই দুইটা বস্তু তাপীয় সাম্যাবস্থায় আছে। ভাই, যদি দুইটা বস্তু তাপীয় সাম্যাবস্থায় থাকে বা তাদের মধ্যে যদি তাপ শক্তির আদান প্রদান না হয়, তার মানে কি? তাদের টেম্পারেচার সেম ভাই। তাহলে এ বস্তুর যে টেম্পারেচার, বি বস্তুর টেম্পারেচার কি হবে? অবশ্যই সেম হবে। তাহলে বি বস্তুর তাপমাত্রা কত? এই যে 500 কেলভিন। বুঝতে পারছো? সহজ। ঠিক আছে, নেক্সট চলো। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। ওকে, যে লাস্টের দিন এটা নিয়ে একটু কথা হয়েছিল যে শূন্যতম সূত্র কেন নাম হইলো? প্রথম সূত্র হইতে পারতো, দ্বিতীয় সূত্র হইতে পারতো, শূন্যতম সূত্র কেন? কারণ এই যে সূত্রটা, এইটা হলো প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্রের চেয়ে বেশি ফান্ডামেন্টাল। কিন্তু আবিষ্কার হয়েছে প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্রের পরে। এর জন্য অপশন না পেয়ে এটাকে শূন্যতম সূত্র বানাই দিচ্ছে। এখন ধরো, প্রথম সূত্রকে যদি দ্বিতীয় সূত্র বানায়, দ্বিতীয় সূত্রকে যদি তৃতীয় সূত্র বানায়, তাহলে এটাকে প্রথম সূত্র বানানো সম্ভব ছিল। কিন্তু ততদিনে তো 1 নম্বর সূত্র আর 2 নম্বর সূত্র ফেমাস হয়ে গেছে, এখন নাম চেঞ্জ করা তো পসিবল ছিল না। এর জন্য এটার নাম দেওয়া হয়েছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। যেমন ধরো, তোমার নিউটনের গতির যে প্রথম সূত্র, সেখান থেকে আমরা কি পাই? বলের ধারণা। দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাই? বলের সংজ্ঞা। তৃতীয় সূত্র থেকে আমরা জানি যে বল জোড়া জোড়ায় কাজ করে। এখন তোমরা যদি প্রথমেই বলে যে ক্রিয়া বল, প্রত্যেকটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া বল আছে এবং এরা পরস্পর মান সমান দিক বিপরীত, এটা হলো নিউটনের গতির প্রথম সূত্র। আর 3 নাম্বার সূত্রে যে তোমার বললো যে বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থির থাকবে, হইলো? হইলো না। যেটা ফান্ডামেন্টাল সেটা আগে বলা লাগবে। এর জন্য এই যে সূত্রটা, এটা হলো মোর ফান্ডামেন্টাল, বাট এটা আবিষ্কার হয়েছে পরে, 1 নম্বর সূত্র 2 নম্বর সূত্র এগুলোর পরে। এর জন্য এটাকে আগে দেওয়ার জন্য নাম দেওয়া হয়েছে কি? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। ঠিক আছে, মনে থাকবে? গুড।
দেখো এটা আসলে খুব সোজা, তিনটা বস্তু আছে, ওকে, বস্তু এক, বস্তু দুই এবং বস্তু তিন। তোমাকে বলেছে যে বস্তু এক এবং বস্তু তিন যদি তাপীয় সাম্যাবস্থায় থাকে, এই দুজন কেমনে আছে আমি লিখছি থার্মাল ইকুইলিব্রিয়াম, হ্যাঁ থার্মাল ইকুইলিব্রিয়াম, আমি এই যে এইভাবে লিখলাম, এ বুঝে নিও, ঠিক আছে। থার্মাল ইকুইলিব্রিয়াম মানে কি তাপীয় সাম্যাবস্থা। এবং একই সাথে বস্তু দুই এবং বস্তু তিনও যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, আগে লেখো তারপর বোঝাচ্ছি, ইকুইলিব্রিয়াম, তাহলে বস্তু এক আর বস্তু দুই বাই ডিফল্ট থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে যাবে, ঠিক আছে। এই দুজন কি হবে, বাই ডিফল্ট থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে যাবে, ওকে বুঝাচ্ছি, দাঁড়াও, থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে যাবে, ওকে। কি বলছে যে যদি বস্তু এক এবং বস্তু তিন থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে এবং একই সাথে বস্তু দুই আর বস্তু তিনও থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে বা তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে অবশ্যই বস্তু এক আর বস্তু দুই পরস্পরের মধ্যে তাপীয় সাম্যাবস্থাতেই থাকবে। ভাই খুব ইজি একটা ব্যাপার, তুমি একবার নর্মালি চিন্তা করো, ধরো বস্তু একের যে টেম্পারেচার সেটা হলো, কথার কথা আমি ধরে নিলাম রাফলি, দ্বারা একটা ডিপ কালার লাগবে, রাফলি ধরো আমি ধরে নিলাম 100 কেলভিন, বুঝছো কত ধরছি 100 কেলভিন, আমি জাস্ট ধরছি এটা, ওকে। বস্তু একের টেম্পারেচার 100 কেলভিন, তোমাকে বলছে বস্তু তিন এবং বস্তু এক তাপীয় সাম্যাবস্থায় আছে। দুইটা বস্তু তাপীয় সাম্যাবস্থায় থাকা মানে কি টেম্পারেচার সেম, রাইট? তাহলে বস্তু একের টেম্পারেচার যদি 100 কেলভিন হয়, অবশ্যই বস্তু তিনের টেম্পারেচারও কত হবে, 100 কেলভিনই হবে। আবার তোমাকে বলছে যে বস্তু দুই আর বস্তু তিনও কি আছে, থার্মাল ইকুইলিব্রিয়াম বা তাপীয় সাম্যাবস্থায় আছে। তার মানে কি বস্তু দুই এবং বস্তু তিনের টেম্পারেচারও সেম, তাহলে বস্তু তিনের টেম্পারেচার যদি 100 হয়, বস্তু দুইয়ের টেম্পারেচারও কত হবে, 100 হবে। তাহলে তুমিই বলো বস্তু এক আর বস্তু দুই কি বাই ডিফল্ট তাপীয় সাম্যাবস্থায় চলে যাবে না? মানে ব্যাপারটা হলো এরকম, এই যে এই সূত্র, যে যদি টি এ সমান টি সি হয় এবং টি বি সমান টি সি হয়, তাহলে টি এ সমান তো টি বি হবেই। এটা তো খুবই মানে বেসিক ক্লাস 1-2 ম্যাথমেটিক্স, এটাই বলছে আর কিছু না। যে যদি তৃতীয় বস্তুটা প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তু উভয়ের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে অবশ্যই অবশ্যই প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তু নিজেদের মধ্যেও তাপীয় সাম্যাবস্থাতেই থাকবে, ঠিক আছে। এটাই আমাদের কি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। খুবই সহজ, মাঝে মধ্যে ওই অনুধাবনমূলক প্রশ্নে চলে আসে, বাট মানে জানলেই চলবে, হ্যাঁ জাস্ট এতটুকু জানলেই চলবে, এর চেয়ে বেশি কিছু লাগবে না। এখন এইটার যে ইম্পর্টেন্সটা সেটা হলো এই সূত্রটা কাজে লাগিয়ে থার্মোমিটার ডিজাইন করা হয়েছিল, ঠিক আছে। এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে শূন্যতম সূত্রের যে তৃতীয় বস্তুটা, এই তৃতীয় বস্তুটা অ্যাকচুয়ালি থার্মোমিটার, ঠিক আছে। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের এই যে তৃতীয় বস্তুটা, এটাই কি অ্যাকচুয়ালি আমাদের থার্মোমিটার বা তৃতীয় বস্তুর যে কনসেপ্টটা সেটা ইউজ করে কি ডিজাইন করা হয়েছে, থার্মোমিটার ডিজাইন করা হয়েছে, ঠিক আছে। সো এর জন্য হলো শূন্যতম সূত্রটা ইম্পর্টেন্ট, বাট এতটুকু জানলেই মোটামুটি এনাফ, এর চেয়ে বেশি কিছু আপাতত জানতে হচ্ছে না, ঠিক আছে। সহজ জিনিস ভাই, এটা বাচ্চা পোলাপানো পারে, তোমরা তো এমনিই পারো, ঠিক আছে, নর্মাল জিনিস। চলো নেক্সট এখানে আসো, এখন আমরা একটু পড়াশোনা করবো থার্মোমিটার নিয়ে, ঠিক আছে। যে থার্মোমিটার কি, থার্মোমিটার কেমনে বানাইছে, ব্লা 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 বহুত কিছু, ওকে। সো প্রথম কথা হলো যে ভাই থার্মোমিটার কি। থার্মোমিটার হলো একটা তাপমাত্রা পরিমাপক যন্ত্র, যেটা দিয়ে আমরা কি করি, তাপমাত্রা পরিমাপ করি। এখন থার্মোমিটারের মধ্যে কি এমন স্পেশালিটি আছে যে এইটা দিয়ে আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি? থার্মোমিটারের মধ্যে একটা বিশেষ ধরনের পদার্থ ইউজ করা হয়, যেটাকে বলা হয় উষ্ণতামিতিক পদার্থ, ঠিক আছে। এখন এই উষ্ণতামিতিক পদার্থ কারা, যাদের মধ্যে আবার একটা স্পেশাল টাইপের ধর্ম আছে, যেটাকে বলা হয় উষ্ণতামিতিক ধর্ম। এই উষ্ণতামিতিক ধর্ম আবার কি ভাইয়া? কোন একটা পদার্থের যে ধর্ম তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং সেই পরিবর্তন লক্ষ্য করে সূক্ষ্মভাবে কোনো বস্তুর তাপমাত্রা পরিমাপ করা যায়, পদার্থের সেই ধর্মকেই বলা হয় উষ্ণতামিতিক ধর্ম। এবং যে সকল বস্তুর মধ্যে এই উষ্ণতামিতিক ধর্ম আছে তাদেরকে কি বলা হয়, উষ্ণতামিতিক পদার্থ, ঠিক আছে। আরেকবার বলি, উষ্ণতামিতিক ধর্ম কি? পদার্থের যে ধর্ম তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে নিয়মিতভাবে পরিবর্তিত হয়, নিয়মিত শব্দটা ইম্পর্টেন্ট, এটা আলোচনা করতেছি। পদার্থের যে ধর্ম তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে নিয়মিতভাবে পরিবর্তন হয় এবং সেই পরিবর্তন লক্ষ্য করে সূক্ষ্মভাবে তাপমাত্রা পরিমাপ করা যায়, পদার্থের সেই ধর্মকে আমরা কি বলি, উষ্ণতামিতিক ধর্ম বলি। এবং যে যে পদার্থের মধ্যে উষ্ণতামিতিক ধর্ম প্রেজেন্ট থাকবে তাদেরকে আমরা বলবো উষ্ণতামিতিক পদার্থ। এবং এই উষ্ণতামিতিক পদার্থের সাহায্যে কি বানানো হয়, থার্মোমিটার বানানো হয়, ঠিক আছে। তাহলে যে সংজ্ঞাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ এই যে সংজ্ঞাগুলো, উষ্ণতামিতিক ধর্ম কি, উষ্ণতামিতিক পদার্থ কি, এই সংজ্ঞাগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো কিন্তু লাগবে। এখন ভাইয়া এই যে একটা ওয়ার্ড আমি বললাম নিয়মিতভাবে, এটার মানে কি? দেখো উষ্ণতার পরিবর্তনে উষ্ণতা মানে কি, তাপমাত্রা, তাপমাত্রা পরিবর্তনে পদার্থের যে বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয়, হ্যাঁ এই নিয়মিতভাবে পরিবর্তনটা মানে কি? ধরো কথার কথা, তুমি ধরো এই যে পারদ থার্মোমিটার, পারদ থার্মোমিটারে আমরা কি দেখে তাপমাত্রা মেজার করি, পারদ স্তম্ভের উচ্চতা, তাই না? এখন ধরো তোমার যে বাসায় যে পারদ থার্মোমিটার আছে, সেখানে ধরো পারদ আছে, বুঝছো কি আছে, ধরো কথার কথা পারদ আছে, ওকে। ধরো পারদের লেভেলটা এই জায়গায় আছে,
ওকে, কি হয়, টেম্পারেচার বাড়লে পারস্তম্ভের হাইট বাড়ে, তাই না? ওই অনুযায়ী আমরা টেম্পারেচার মেজার করি, এটাই তো হয়। এখন ধরো কথার কথা, যদি এরকম হইতো যে আমি তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলাম, পারস্তম্ভের উচ্চতা বাড়লো 2 মিলিমিটার। আমি 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলাম, পারস্তম্ভের উচ্চতা বাড়লো 5 মিলিমিটার, ঠিক আছে? আমি 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলাম, পারস্তম্ভের উচ্চতা বাড়লো ধরো কথার কথা 14 মিলিমিটার। যদি এরকম হইতো, তুমি কি তাপমাত্রা মাপতে পারতা পারদ দিয়ে? জীবনেও পারতা না। কারণ তাপমাত্রার এক এক রকম পরিবর্তনের জন্য পারস্তম্ভের উচ্চতা এক এক রকম ভাবে বৃদ্ধি পাইছিল। সো এটা প্রেডিক্ট করা সম্ভব হইতো না। এটা তখনই প্রেডিক্ট করা সম্ভব যখন তাপমাত্রার সাপেক্ষে ওই ধর্মের পরিবর্তনটা মানে একটা রেগুলার চেঞ্জ থাকবে। মানে ব্যাপারটা এরকম, ধরো 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইছো, উচ্চতা বাড়ছে 2 মিলিমিটার, 2 ডিগ্রি সেলসিয়াস বাড়াইছো, উচ্চতা বাড়ছে 4 মিলিমিটার, 3 ডিগ্রি সেলসিয়াস বাড়াইছো, উচ্চতা বাড়ছে 6 মিলিমিটার। এরকম হইলে আমরা বলবো পরিবর্তনটা নিয়মিত। বাট যদি এরকম হয়, এরকম পরিবর্তনকে নিয়মিত পরিবর্তন বলেই না। এবং এইরকম যদি পরিবর্তন হইতো, তাহলে এইটা ইউজ করে আমরা তাপমাত্রা মেজারও করতে পারতাম না, ঠিক আছে? সো এই যে জিনিসটা, এটাকে বলা হয় নিয়মিত পরিবর্তন, ঠিক আছে? এটাকে কি বলা হয়? নিয়মিত পরিবর্তন, মানে একই রেটে চেঞ্জ হবে, ঠিক আছে? নিয়মিত পরিবর্তন বা সেম রেটে চেঞ্জ হওয়া, নিয়মিত পরিবর্তন। বুঝতে পারছেন? সো যে যে পদার্থের মধ্যে নিয়মিত পরিবর্তনের ব্যাপারটা আছে, যে তাপমাত্রা পরিবর্তন করলে ধর্ম নিয়মিতভাবে চেঞ্জ হচ্ছে, সেটাকে আমরা কি বলবো? উষ্ণতামিতিক পদার্থ। এবং ওই ধর্মটাকে কি বলা হয়? উষ্ণতামিতিক ধর্ম, ঠিক আছে? এবং থার্মোমিটারের মধ্যে আমরা এই উষ্ণতামিতিক পদার্থই ব্যবহার করি এবং সেটার সাহায্যেই কি করি? তাপমাত্রা মেজার করি। বুঝতে পারছেন? সহজ। দেখো তো এতটুকু বুঝছো কিনা বাচ্চারা? এতটুকু বুঝছো? দেখো, এতটুকু বুঝছেন? আমি যা যা বললাম বুঝছেন নাকি? দেখেন বাচ্চারা, বুঝেছো কিনা? দাদা আমাদের বাসায় কি নেট সমস্যা করে, এখন আমি কি করব? বিল দিতে আসলে আপনার নাম বলতাম। হ্যাঁ বলে দিও আমার নাম, আমি কি দেখা করে আসবো ওর সাথে, ঠিক আছে? দাদার বিয়ে কি ভাই, ভাই মোটিভেশন দেন। নিজের জীবনে মোটিভেশনের অভাবে মরে যাচ্ছি ভাই, ঘুম থেকে উঠতে পারতেছি না, আবার আমার কাছে চাই মোটিভেশন। আমার মতো মানুষের মোটিভেশন দিয়ে তোমরা জীবনে খুব বেশি উন্নতি করতে পারবে না, বুঝছো? আমার মতো সারা জীবনে অবনতিই ঘটবে। সো উন্নতি করতে চাইলে আমার কাছ থেকে মোটিভেশন না নিয়ে ডিমোটিভেশন নাও, তাইলে হয়তো মাইনাসে মাইনাসে প্লাস হইতে পারে। ওকে, বুঝছি, ক্লিয়ার ভাইয়া? ওকে, বুঝেছি। ওকে, নাইস। এই সবাই বুঝছি তো? কারো সমস্যা হলে বললো, ঠিক আছে? সামনাগাছি চলো, কেউ না বুঝলে বল। ওকে, সেখানে থার্মোমিটার আর থার্মোমিটারে কিছু ধর্মের কথা বলা আছে, বুঝছো? যে কোন থার্মোমিটারের মধ্যে কি কি উষ্ণতামিতিক পদার্থ ইউজ করা হয় এবং সেগুলোর উষ্ণতামিতিক ধর্ম কি কি। হ্যাঁ, এগুলো একটু লাগবে, এগুলো এমসিকিউ এর জন্য লাগবে। এগুলো কিসের জন্য লাগবে? এমসিকিউ। ওকে, দাঁড়ান, লেখার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে প্রমিত। চিল আউট মাই বয়। দেখো শোনো, প্রথম কথা, এই তিনটা থার্মোমিটার সম্পর্কে তোমার জানতে হবে মেইনলি। প্রথমটা হলো পারদ থার্মোমিটার। হ্যাঁ, পারদ থার্মোমিটারের মধ্যে আমরা উষ্ণতামিতিক পদার্থ হিসেবে কি ইউজ করি? পারদ। হ্যাঁ, আমরা দেখো না যে বাসাবাড়ি যে থার্মোমিটার গুলো থাকে, ওগুলা ভাঙলে কিন্তু পারদ পাওয়া যায়। দেখবা সিলভার কালারের একটা জিনিস বের হয়, এটা কিন্তু পারদ বা মার্কিউরি, ঠিক আছে? সো আমার যে পারদ থার্মোমিটার যেগুলো আমরা বাসাবাড়িতে ইউজ করি, সেখানে তোমার উষ্ণতামিতিক পদার্থ হিসেবে কি ইউজ করা হয়? পারদ ইউজ করা হয়। এবং পারদের কোন ধর্মটা ব্যবহার করা হয় তাপমাত্রা পরিমাপের জন্য? পারস্তম্ভের উচ্চতা। এইটাই আবার কি বলতো? উষ্ণতামিতিক ধর্ম। বুঝতে পারছো? এটাই কি আমার উষ্ণতামিতিক ধর্ম। ওকে, সেকেন্ড যেটা, সেটা হলো গ্যাস থার্মোমিটার। গ্যাস থার্মোমিটার উষ্ণতামিতিক পদার্থ হিসেবে ইউজ করা হয় গ্যাস, এবং উষ্ণতামিতিক ধর্ম হিসেবে ইউজ করা হয় গ্যাসের চাপ। হ্যাঁ, দেখবে যে গ্যাস থার্মোমিটারটা দিয়ে আমরা ইউনিভার্সাল থার্মোমিটার ডিজাইন করি, বুঝছো? এটা দিয়ে কি করা হয়? ইউনিভার্সাল, সামনে আমরা পড়বো, দেখবা এটা দিয়ে ইউনিভার্সাল থার্মোমিটার ডিজাইন করা হয়। ওকে, ইউনিভার্সাল থার্মোমিটার এটা দিয়ে ডিজাইন করা হয়, এই গ্যাস থার্মোমিটার দিয়ে। ওকে, যাই হোক, এটা আমরা সামনে পড়বো, সমস্যা নেই। এবং ফাইনালি যে এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, রোদ থার্মোমিটার। হ্যাঁ, যেমন এটা পোলাপারের প্রচুর কনফিউশন হয়, রোদ থার্মোমিটারের উষ্ণতামিতিক পদার্থ কি এবং উষ্ণতামিতিক ধর্ম কি। সবাই মনে করে রোদ থার্মোমিটারের উষ্ণতামিতিক পদার্থ হলো রোদ, কারণ তাদের ভাষ্য মতে রোদ হলো একটা পদার্থ। কিন্তু রোদ তো কোনো পদার্থ না, ঠিক আছে? রোদ কি কোনো পদার্থ? রোদ তো কোনো পদার্থ না। রোদের সংজ্ঞা 9-10 কি পড়ছিলা? যে একটা পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ চলাচল করে, তখন পরিবাহী সেই তড়িৎ চলাচলকে বাধা দেয়। পরিবাহীর এই ধর্মকে বলা হয় রোদ। সো রোদ একটা নেচার। রোদ কোনো ইয়া না, কোনো পদার্থ না, কোনো এক্সিস্টিং বস্তু না, ঠিক আছে? প্রত্যেকটা পরিবাহী তারের মধ্যেই রোদ নামক ধর্মটা থাকে। সো রোদ কিন্তু উষ্ণতামিতিক ধর্ম, উষ্ণতামিতিক পদার্থ না। উষ্ণতামিতিক পদার্থটাকে যার রোদ তুমি ইউজ করতেছো, দ্যাট মিন্স কোন একটা পরিবাহী তার বা সার্কিট হতে পারে, ঠিক আছে? কোন একটা পরিবাহী তার বা সার্কিট হতে পারে, এই ভুল করা যাবে না। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ এটা, এই যেটা লাস্টেরটা, বুঝছো? তোমাকে প্রশ্ন করবে রোদ থার্মোমিটারের উষ্ণতামিতিক ধর্ম কি বা উষ্ণতামিতিক পদার্থ কি। তুমি কিন্তু আবার উষ্ণতামিতিক পদার্থ রোদ লিখে দিয়েছো না। হ্যাঁ, রোদ কিন্তু ধর্ম।
ওকে, একটা নেচার, পদার্থের একটা নেচার বা পরিবাহীর একটা নেচার হলো রোধ। ওকে, সো এই রোধটাকে ইউজ করে আমরা, বা এই নেচারটাকে বা এই ধর্মটাকে ইউজ করে আমরা কি করি, তাপমাত্রা পরিমাপ করি। কার এই রোধটাকে বা কার এই ধর্মটাকে ইউজ করা হয়, কোন একটা পরিবাহী তারের বা সার্কিটের। ঠিক আছে, তো আমার উষ্ণতাভিত্তিক পদার্থ হলো সার্কিট বা পরিবাহী তার, এবং ধর্ম হলো ওই সার্কিট বা ওই পরিবাহী তারের রোধ। ঠিক আছে, মনে থাকে যেন, এটা যেন ভুল না হয়, এটা কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। ঠিক আছে, কিন্তু ভুল করা যাবে না, কারণ প্রমিত ভাই না করছে। নেক্সট সেটা এবার হলো আমাদের যে কনভেনশনাল নিয়ম টেম্পারেচার মাপার, যে দুইটা স্থির বিন্দু থাকা লাগবে। একটাকে আমরা বলি যে ঊর্ধ্ব স্থির বিন্দু, একটাকে বলি নিম্ন স্থির বিন্দু। যে তোমরা 19-এও পড়ে আসছো, 3 রকমের থার্মোমিটার পড়ছো না? একটা কি ছিল বলতো, সেলসিয়াস স্কেল, আর একটা ছিল তোমার ফারেনহাইট স্কেল, আর একটা ছিল কেলভিন স্কেল। এই যে থার্মোমিটার গুলো, এগুলো ডিজাইন করার সময় আমাদের কিন্তু সব সময় দুইটা স্থির বিন্দু লাগে। ঠিক আছে, অলওয়েজ দুইটা আমাদের ফিক্স পয়েন্ট লাগে, যে দুইটা ফিক্স পয়েন্টের সাপেক্ষে আমরা কি করি, হিসাবটা করি। ঠিক আছে, এখন এই দুইটা ফিক্স পয়েন্ট কি কি, একটা হলো নিম্ন স্থির বিন্দু, একটা হলো ঊর্ধ্ব স্থির বিন্দু। ওকে, এখন এই দুটো জিনিসকে আমি তোমাদের একটু বুঝাই। ধরো তোমার কাছে একটা বাটি আছে, ঠিক আছে, ওকে, একটা বাটি আছে, এবং এই বাটির মধ্যে একটা বরফ রাখা আছে। ওকে, কি রাখা আছে, একটা বরফ রাখা আছে, বুঝছো? এবং তোমার কাছে একটা আননোন থার্মোমিটার আছে, তুমি জানো না এটা কি সেলসিয়াস স্কেল নাকি এটা ফারেনহাইট স্কেল নাকি এটা কেলভিন স্কেল, এটা যে কোনো কিছু হতে পারে। ধরো এই বরফটা গলতেছে, ঠিক আছে, কি হচ্ছে, বরফটা গলছে। ওকে, কি হচ্ছে, বরফ গলছে, বিশুদ্ধ বরফ কি হচ্ছে, গলছে বা গলে যাচ্ছে। এই বিশুদ্ধ বরফ যে গলতেছে, এই টেম্পারেচারটা তোমার থার্মোমিটার, সেটা যে থার্মোমিটারই হোক, সে যেটা শো করবে সেইটাই তার নিম্ন স্থির বিন্দু। সহজ কথা, তুমি যদি সেলসিয়াস স্কেল এখানে নিয়ে আসো, সেলসিয়াস স্কেল যেটা শো করবে সেটা সেলসিয়াস স্কেলের নিম্ন স্থির বিন্দু। তুমি যদি ফারেনহাইট স্কেল নিয়ে আসো, ফারেনহাইট স্কেল যেটা শো করবে সেটা ফারেনহাইট স্কেলের নিম্ন স্থির বিন্দু। কেলভিন স্কেল নিয়ে আসো, সে যেটা শো করবে সেটা তার নিম্ন স্থির বিন্দু। তুমি একদম ডিফারেন্ট একটা নিয়ে আসো, কি বলে, ডিফারেন্ট একটা স্কেল নিয়ে আসো বা ডিফারেন্ট একটা থার্মোমিটার নিয়ে আসো, সে যেটাই শো করবে সেইটাই তার নিম্ন স্থির বিন্দু। তার মানে সহজ কথা, একটা বিশুদ্ধ বরফ গলে পানি হচ্ছে, এই টেম্পারেচারটা একটা থার্মোমিটার যেটা শো করবে সেটাই তার নিম্ন স্থির বিন্দু। এখানে যেমন সংজ্ঞা লেখা আছে, যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ বরফ পানির সাথে সাম্যাবস্থায় থাকতে পারে, অর্থাৎ যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলতে শুরু করে, তাকে কি বলে, নিম্ন স্থির বিন্দু বলে। ঠিক আছে, সংজ্ঞা তুমি মুখস্থ করো, সমস্যা নাই, বাট বুঝে মুখস্থ করো। নিম্ন স্থির বিন্দু কাকে বলে, কোনো একটা থার্মোমিটারের, মানে একটা ধরো একটা জায়গায় একটা পাত্রের মধ্যে বরফ গলতেছে, বিশুদ্ধ বরফ গলে পানি হচ্ছে, কোনো একটা র্যান্ডম থার্মোমিটার, সেটা যে থার্মোমিটারই হোক না কেন, সে ওই টেম্পারেচারটা যেটা শো করবে সেইটাই তার নিম্ন স্থির বিন্দু। ঠিক আছে, সিমিলারলি তোমার কাছে ধরো একটা পাত্র আছে, সেই পাত্রের মধ্যে বিশুদ্ধ পানি আছে। ঠিক আছে, তোমার কাছে কি আছে, একটা পাত্র আছে, সেই পাত্রের মধ্যে কি আছে ভাইয়া, বিশুদ্ধ পানি। ঠিক আছে, কি আছে, বিশুদ্ধ পানি। ওকে, এখন ধরো এই বিশুদ্ধ পানি বাষ্পীভূত হচ্ছে। ঠিক আছে, বিশুদ্ধ পানি কি হচ্ছে, বাষ্পীভূত হচ্ছে। ওকে, এখন তুমি একটা থার্মোমিটার নিয়ে আসলা, সেই থার্মোমিটারে বিশুদ্ধ পানি বাষ্পীভবন হওয়ার বা বাষ্পীভূত হওয়ার তাপমাত্রা যেটা শো করবে সেটাই কি, ওই থার্মোমিটারের ঊর্ধ্বস্থির বিন্দু। ঠিক আছে, সেলসিয়াস আনলে সেলসিয়াস যেটা শো করবে সেটা সেলসিয়াসের ঊর্ধ্বস্থির বিন্দু, ফারেনহাইট আনলে ফারেনহাইট যেটা শো করবে সেটা ফারেনহাইটের ঊর্ধ্বস্থির বিন্দু। বা র্যান্ডম একটা থার্মোমিটার যদি নিয়ে আসো, সেই র্যান্ডম থার্মোমিটার এই বিশুদ্ধ পানি বাষ্পীভবনের তাপমাত্রা যেটা শো করবে সেটাই কি, ওই থার্মোমিটারের ঊর্ধ্বস্থির বিন্দু। ঠিক আছে, একদম সহজ। দেখো সংজ্ঞা একই লেখা আছে, যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ পানি জলীয় বাষ্পের সাথে সাম্যাবস্থায় থাকতে পারে, বা যে তাপমাত্রায় সাম্যাবস্থায় কি, যে তাপমাত্রায় সাম্যাবস্থায় থাকতে পারে না। আচ্ছা, এখানে মনে একটু ভুল লিখছে, এই যে এই লাইনটা হবে না, এই লাইনটাই হবে না। ঠিক আছে, এই লাইনটা হবে না, এটা মনে একটু ভুল হয়েছে। আবার পড়ি, যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ পানি জলীয় বাষ্পের সাথে সাম্যাবস্থায় থাকতে পারে, বা যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি জলীয় বাষ্পে পরিণত হতে শুরু করে, তাকে কি বলা হয়, থার্মোমিটারের ঊর্ধ্বস্থির বিন্দু বলা হয় বা স্টিম বিন্দু বলা হয়। হ্যাঁ, এটাকে বলা হয় স্টিম পয়েন্ট, আর ওটাকে বলা হয় আইস পয়েন্ট, হ্যাঁ, বা বরফ বিন্দু বলা হয়। ঠিক আছে, তো একটু মাথায় রেখো, মাঝে মধ্যে তোমাকে নিম্ন স্থির বিন্দু বা ঊর্ধ্বস্থির বিন্দু না বলে তোমাকে বলবে বরফ বিন্দু এত বা আইস পয়েন্ট এত। ঠিক আছে, এবং স্টিম পয়েন্ট এত বা স্টিম বিন্দু এত। ঠিক আছে, তো তোমার বোঝা লাগবে যে বরফ বিন্দু মানে হলো নিম্ন স্থির বিন্দু, এবং স্টিম বিন্দু যেটা বা স্টিম পয়েন্ট যেটা, সেটা কি, সেটা হলো ঊর্ধ্বস্থির বিন্দু। ঠিক আছে, খুবই সহজ। তাহলে এরকম যে আমার কি বলে যে দুই স্থির বিন্দু পদ্ধতির যে থার্মোমিটার গুলো আছে, তাদের প্রত্যেকের এরকম দুইটা করে বিন্দু ফিক্সড করা, এবং প্রত্যেকটা থার্মোমিটারের, হ্যাঁ, এই যে দুইটা স্থির বিন্দুর মধ্যে যে কি বলে দূরত্ব বা তাপমাত্রার যে গ্যাপ, সেটাকে বলা হয় তাদের পরিমিত ব্যবধান। এখানে মৌলিক ব্যবধান লেখছে, বাট নরমালি পরিমিত ব্যবধান বলে। হ্যাঁ, মৌলিক ব্যবধানও বলে, বাট পরিমিত ব্যবধানও বলে, দুইটাই বলে। হ্যাঁ,
থার্মোমিটারের ঊর্ধ্ব স্থির বিন্দু এবং নিম্ন স্থির বিন্দুর মধ্যে যে পার্থক্য বা যে দূরত্বটা সেটাকে আমরা কি বলি, পরিমিত ব্যবধান ওই থার্মোমিটারে। যেমন সেলসিয়াস থার্মোমিটারের পরিমিত ব্যবধান কত, 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট থার্মোমিটারের কত, 180 ডিগ্রি ফারেনহাইট। কেলভিনের কত, 100 কেলভিন। ঠিক আছে, সেরকম এক একটা থার্মোমিটারের পরিমিত ব্যবধান কিন্তু আবার এক এক রকম। তাহলে পরিমিত ব্যবধান কি, থার্মোমিটারের ঊর্ধ্ব স্থির বিন্দু এবং নিম্ন স্থির বিন্দুর মধ্যে তাপমাত্রার পার্থক্য। ঠিক আছে, মনে থাকবে। তাহলে এখান থেকে মনে রাখতে হবে যেটা নিম্ন স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু এবং হলো পরিমিত ব্যবধান। ওকে, আচ্ছা, নাইস। এবার এই জিনিসটা হলো মাথায় রাখা লাগবে, এইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইটা হলো ম্যাথের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। লেখো, এই ফর্মুলা আমার ম্যাথের জন্য লাগবে। লেখো লেখো লেখো, এইটা খুব দরকার। এটা কিসের জন্য লাগবে, ম্যাথের জন্য। ওকে, ম্যাথের জন্য। ওকে, আচ্ছা। থার্মোমিটারের একটা প্রপার্টি সবসময় মেইনটেইন করে থার্মোমিটার বানানো হয়, অলওয়েজ। কি বললাম, থার্মোমিটারের একটা প্রপার্টি সবসময় মেইনটেইন করে থার্মোমিটার ডিজাইন করা হয়। কি প্রপার্টি, থার্মোমিটারের একটা রেশিও সবসময় কনস্ট্যান্ট থাকে। কোন রেশিও ভাইয়া, লেখো, থার্মোমিটারের শো করা টেম্পারেচার, লেখো ভালো মতো বিস্তারিতই লেখো। থার্মোমিটারের শো করা টেম্পারেচার, শো করা টেম্পারেচার মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস। ঠিক আছে, এই যে তাপমাত্রার যে রেশিওটা, এইটা সবসময় কনস্ট্যান্ট থাকবে যে কোনো থার্মোমিটারের জন্য। সেটা তোমার সেলসিয়াস হোক, সেটা ফারেনহাইট হোক, সেটা কেলভিন হোক, বা সেটা র্যান্ডম যে কোনো স্কেল হোক, এই যে রেশিও, এই রেশিও সবসময় কনস্ট্যান্ট। ঠিক আছে, এই রেশিও সবসময় কনস্ট্যান্ট থাকবে। তাহলে ধরো, কথার কথা, আমার একটা বস্তু আছে, ধরো একটা বস্তু আছে, বুঝছো, এখানে আমার কি আছে, একটা বস্তু আছে। এই বস্তুর অবশ্যই একটা তাপমাত্রা আছে। সেলসিয়াস স্কেলে এই বস্তুর তাপমাত্রা যত হবে, ফারেনহাইট স্কেলেও কি তত হবে? অবশ্যই না। সেলসিয়াস স্কেলে যত, কেলভিনে কি তত হবে? অবশ্যই না। এক একটা স্কেল এক একটা শো করবে। সো ধরো এই যে বস্তুটা, তার তাপমাত্রা সেলসিয়াস স্কেলে থিটা সি, ফারেনহাইট স্কেলে থিটা এফ, এবং ধরো কথার কথা কেলভিন স্কেলে থিটা কে। আমি নাম দিলাম জাস্ট। ঠিক আছে, এই সেম বস্তুর তাপমাত্রাই তুমি যখন সেলসিয়াস স্কেল দিয়ে মাপছো তখন আসছে থিটা সি। ঠিক আছে, যখন ফারেনহাইট স্কেল দিয়ে মাপছো তখন আসছে থিটা এফ, যখন কেলভিন স্কেল দিয়ে মাপছো বা কেলভিন থার্মোমিটার দিয়ে মাপছো তখন আসছে কত, থিটা কে। সেম বস্তুর তাপমাত্রা। ঠিক আছে, তাহলে দেখো, সেলসিয়াস স্কেলের জন্য আমি কি লিখতে পারি, সেলসিয়াস স্কেলে শো করা বস্তুর তাপমাত্রা মাইনাস সেলসিয়াস স্কেলের বরফ বিন্দু। সেলসিয়াস স্কেলের বরফ বিন্দু কত, যদিও পরবর্তী সবই লেখা আছে, বাট স্টিল আই হোপ তোমাদের মনে আছে, সেটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, ডিভাইডেড বাই সেলসিয়াস স্কেলের স্টিম পয়েন্ট মাইনাস আইস পয়েন্ট। সেলসিয়াস স্কেলের স্টিম পয়েন্ট কত, 100 ডিগ্রি সেলসিয়াস, আর আইস পয়েন্ট 0, তার মানে 100 মাইনাস 0। ঠিক আছে, এই যে রেশিওটা, এই রেশিও হবে কনস্ট্যান্ট। সিমিলারলি আমি যদি ফারেনহাইট স্কেলের জন্য কনসিডার করি, ফারেনহাইট স্কেলের শো করা টেম্পারেচার কত, থিটা এফ। ফারেনহাইট স্কেলের নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু কত, 32 ডিগ্রি ফারেনহাইট, ডিভাইডেড বাই ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থির বিন্দু বা স্টিম পয়েন্ট কত, 212 ডিগ্রি ফারেনহাইট, মাইনাস ওর নিম্ন স্থির বিন্দু 32 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, কেলভিন স্কেলের ক্ষেত্রে ভাইয়া, ধরো শো করা টেম্পারেচার হলো থিটা কে, মাইনাস ওর নিম্ন স্থির বিন্দু কত, 273 কেলভিন, কত, 273 কেলভিন, ডিভাইডেড বাই ওর ঊর্ধ্ব স্থির বিন্দু 373, মাইনাস নিম্ন স্থির বিন্দু 273। এই যে তিনটা রেশিও, তিনটা ডিফারেন্ট থার্মোমিটারের জন্য তাদের শো করা টেম্পারেচার ডিফারেন্ট হইতে পারে, বাট এই রেশিও তাদের অবশ্যই সেম হইতে হবে। এটা থার্মোমিটার ডিজাইন করার সময় ধরে নেওয়া হয়। ঠিক আছে, তাহলে এই রেশিওটা তিনটা থার্মোমিটারে কি আসবে, সেম আসবে। তিনটা থার্মোমিটার অবশ্যই বস্তুর টেম্পারেচার তিন রকম দেখাবে, এক এক স্কেলে এক এক রকম, কিন্তু এদের এই যে রেশিওটা, থার্মোমিটারের শো করা টেম্পারেচার মাইনাস নিম্ন স্থির বিন্দু ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু, এই যে রেশিও, এই রেশিও সবসময় কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, এই রেশিওটা কি হবে ভাইয়া, কনস্ট্যান্ট। ওকে, বুঝতে পারছেন? সহজ জিনিস, এইটাই এখানে ব্যাখ্যা করছে আর কি। ঠিক আছে, এটা এখানে লেখা আছে, এটা একবার দেখে নাও, দেখলে আসলে আর মানে কঠিন লাগার কথা না, একদম সহজ। ঠিক আছে, পারবো শিওর, এগুলো 9-10 এ পড়ে আসছিল আই গেস, তাও আর একটা আবার একটু দেখা আর কি। পারবো না, সহজ আছে। নেক্সট দেখো, এখানে তোমাকে একটা ম্যাথ দিছে। কি বলছে, একটা রোদ থার্মোমিটারের রোদ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 16 ওম এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 36 ওম। ঠিক আছে, থার্মোমিটারটা একটা আধারে স্থাপন করলে রোদ হয় 81 ওম, আধারের তাপমাত্রা কত? আচ্ছা, এখান থেকে আবার আরেকটা সূত্র আছে, এটা এখানে এক্সপ্লেন করে নাই, আমি একটু বলি, শোনো। আরেকটা ফর্মুলা লেখো, আরেকটা ফর্মুলা। এই তাপমাত্রার সাথে তাপমাত্রিক ধর্মের একটা সম্পর্ক আছে। ঠিক আছে, সেটা কি? খুবই সহজ, দেখো লেখো, থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস। ঠিক আছে, এবং যে ধর্মটা, এখানে ধর্মটা কি, রোদ, তাই না? সেটাকে আমরা লিখতেছি আর মাইনাস আর আইস ডিভাইডেড বাই আর স্টিম মাইনাস আর আইস।
ঠিক আছে, এই হলো তাপমাত্রার সাথে তাপমাত্রিক ধর্মের একটা সম্পর্ক দুই স্থির বিন্দু থার্মোমিটারের ক্ষেত্রে। ঠিক আছে, এবং এটা নর্মালি আসলে রোদ দিয়েই আসে, অন্য কোনো কিছু দিয়ে আসে না। ঠিক আছে, আর যদি আসে নর্মালি কি দিয়ে আসে, রোদ দিয়েই আসে। মানে হলো থার্মোমিটারের শো করা তাপমাত্রা মানে এক্সিস্টিং যে অবস্থাটা, ধরো তোমার কাছে একটা কুণ্ডলী আছে, ঠিক আছে, কুণ্ডলী বা একটা সার্কিট আছে, সার্কিটের মধ্যে ধরো এই যেরকম একটা রেজিস্টর আছে, এই রেজিস্টরের রেজিস্ট্যান্সটাই তুমি মেজার করতেছো, এবং এক্সিস্টিং যে অবস্থা সেই অবস্থায় তোমার তাপমাত্রা হলো থিটা। ঠিক আছে, তাহলে বর্তমান অবস্থার তাপমাত্রা মাইনাস এই থার্মোমিটার, যে থার্মোমিটার দিয়ে তুমি তাপমাত্রা মাপতেছো সেইটার নিম্ন স্থির বিন্দু ডিভাইডেড বাই এই থার্মোমিটারের ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস এই থার্মোমিটারের নিম্ন স্থির বিন্দু ইজ ইকুয়ালস টু কি হবে, বর্তমান অবস্থার রোধ মাইনাস এই থার্মোমিটারের যে নিম্ন স্থির বিন্দু সেই তাপমাত্রার রোধ ডিভাইডেড বাই এই থার্মোমিটারের যে ঊর্ধ্ব স্থির বিন্দু সেই তাপমাত্রার রোধ মাইনাস এই থার্মোমিটারের যে নিম্ন স্থির বিন্দু সেই তাপমাত্রার রোধ। মানে সহজ কথা, বাম পাশে যে জায়গায় যে তাপমাত্রা আছে ডান পাশে সেই জায়গায় সেই তাপমাত্রার কারেসপন্ডিং রোধটা বসাতে হবে, আর কিছু না। ঠিক আছে, যেমন এখানে কি ছিল থিটা, এখানে থিটার রোধ, এখানে থিটা আইস, এখানে থিটা আইসের রোধ, এখানে থিটা স্টিম, এখানে থিটা স্টিমের রোধ, এখানে থিটা আইস, এখানে আবার থিটা আইসের রোধ। বুঝতে পারছো, একদম সহজ ফর্মুলা ভাই, ডাল ভাত ফর্মুলা, এবং তোমাকে সবকিছু দিয়েই দিছে, এখান থেকে জাস্ট তোমার থিটাটা বের করে আনতে হবে। চলো দেখো, একদম সহজ। তোমাকে থিটা আইস দিছে না, বলছে একটা রোদ থার্মোমিটারে 0°C তাপমাত্রায় আর রোদ হলো 16 ওহম। ঠিক আছে, তো আমরা ধরে নিচ্ছি এটা আমাদের থিটা আইস। তাহলে থিটা আইস কত আমাদের 0°C, এবং আর আইস কত, আর আইস হলো আমাদের 16 ওহম। এটাকে আবার থিটা আইস দিয়ে না লিখে তুমি থিটা 1 থিটা 2 দিয়েও লিখতে পারো। হ্যাঁ, থিটা আইসটাকে লিখতে পারো থিটা 1, থিটা স্টিমটাকে লিখতে পারো থিটা 2, সেই ক্ষেত্রে এটাকে লিখবা R1, এটাকে লিখবা R2, এটাকে লিখবা R1, একদম লিখলেই হইছে, তো প্যারা নেই। ঠিক আছে, আর দিকে থিটা স্টিম কত দেওয়া আছে 100°C। ঠিক আছে, মানে 0°C কি অবশ্যই নিম্ন স্থির বিন্দুই তো, তাই না? সেলসিয়াস স্কেলের আইস পয়েন্ট কি 0°C না, ওই একই তো। আর 100°C কি সেলসিয়াস স্কেলের স্টিম পয়েন্ট বা ঊর্ধ্ব স্থির বিন্দু। ঠিক আছে, 100°C, এবং এই ঊর্ধ্ব স্থির বিন্দুর আমার রোধ কত দেওয়া আছে 36 ওহম, তাহলে আর স্টিম দেওয়া আছে 36 ওহম। ওকে, তোমাকে বলছে থার্মোমিটারটাকে একটা আধারে স্থাপন করলে রোধ হয় 81 ওহম। তার মানে ওকে আমরা যে জায়গায় রাখছি সেই জায়গার যে তাপমাত্রা, সেই তাপমাত্রাতে রোধ কত 81 ওহম। তার মানে আর আমার কত 81 ওহম। আমার লাগবে সেই তাপমাত্রাটা যে তাপমাত্রায় গিয়ে রোধ এই 81 ওহম হচ্ছে। ঠিক আছে, ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, তাহলেই হয়ে যাবে। থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস ইজ ইকুয়ালস টু আর মাইনাস আর আইস ডিভাইডেড বাই আর স্টিম মাইনাস আর আইস। ঠিক আছে, একদম সহজ। তাহলে চলো আমরা একটু মান বসাই দিই। থিটা মাইনাস থিটা আইস কত 0, স্টিম মাইনাস স্টিম আইস কত 100 মাইনাস 0। ঠিক আছে, আমার রোধ কত, যে রোধের জন্য তাপমাত্রাটা বের করতে হবে 81। ঠিক আছে, আর আর আইস কত বলো তো, আইস পয়েন্টের রোধ কত ছিল 16, স্টিম পয়েন্টের রোধ কত, স্টিম পয়েন্টের 36 মাইনাস 16, তাহলে কত আসতেছে থিটা, থিটা ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়ালস টু, উপর আসতেছে কত রে, কত আসে দেখতো 16 বিয়োগ করতে হবে, তাহলে 75 65 মোস্ট প্রবাবলি, না 65 মনে হয় উপরে, 65 আর নিচে কত আসে, নিচে আসে 20। তার মানে থিটা হবে আমার 5 6 30, তো 30 325°C মোস্ট প্রবাবলি। কত আসবে 325°C। দেখো বুঝছো কিনা, কত হবে 325°C। দেখেন বুঝছেন, একদম সহজ, 325 হবে। এই দেখো, হ্যাঁ 325°C, গুড। হ্যাঁ 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 হয়েছে, যাদের 325 আসছে সবার হয়েছে, কনগ্রাচুলেশনস। ঠিক আছে, দেখো এই হয়েছে কিনা, সকল ভদ্র ছিল ছলনা, আস্তাগফিরুল্লাহ। আইডিয়াল গ্যাস কি কমপ্লিট? হ্যাঁ রে বাবা, শেষ হয়ে গেছে, গত লেকচারেই শেষ হয়ে গেছে। ঠিক আছে, ক্লিয়ার, ওকে ঠিক আছে, বুঝলাম, ভেরি নাইস, একদম সহজ জিনিস, না বুঝার আসলে কিছুই নাই, একটু মনোযোগ দিলেই কিন্তু আসলে বুঝা সম্ভব। ঠিক আছে, রইলাম সমান হওয়ার কারণটা কি, রেশ কি রইলাম আচ্ছা ভাইয়া, সেকেন্ড পেপারে পেইড ব্যাচ স্টার্ট করলে কাইন্ডলি জানাবেন, কবে স্টার্ট করবেন? এটা শেষ হইলে তারপর স্টার্ট করব। ঠিক আছে, ওকে দাদা হয় টি শার্ট দেন। আচ্ছা ঠিক আছে, ওকে, হ্যাঁ 325। ঠিক আছে, নেক্সট চলো, প্রথম ম্যাথ হয়ে গেছে। আচ্ছা এই যে এইটা হলো একটা সুন্দর ম্যাথ। দেখো, ফারিহা বাজারে গিয়ে একটা থার্মোমিটার কিনছে, সেই থার্মোমিটারের নিম্ন স্থির বিন্দু হলো 5°C, ঊর্ধ্ব স্থির বিন্দু হলো 85°C, এবং এটা মিলনের বডির তাপমাত্রা দেখায় 45°C। প্রশ্ন করছে মিলনের শরীরে কি জ্বর আছে নাকি নাই?
ওকে, মানে ফারিহা বাজারে গেছে, বাজার থেকে একটা থার্মোমিটার কিনে আসছে, যেটা একটা ভুল থার্মোমিটার, বুঝাই যাচ্ছে। এরকম কোনো থার্মোমিটার মানে যে আমাদের যে রেগুলার লাইফের যে থার্মোমিটার গুলা, তার মধ্যে কিন্তু এরকম কোনো থার্মোমিটার নাই যার নিম্ন স্থির বিন্দু 5 এবং ঊর্ধ্ব স্থির বিন্দু 85। তার মানে এই থার্মোমিটারটা আমাদের কোনো রেগুলার লাইফের থার্মোমিটারই না, এটা হলো একটা ভুল থার্মোমিটার। হ্যাঁ, মিস্টেক অফ দ্য ফ্যাক্টরি, ফ্যাক্টরির একটা মিস্টেক এটা, ঠিক আছে। এখন এই থার্মোমিটার দিয়ে মিলনের বডির টেম্পারেচার মাপা হয়েছে, সেটা আসছে কত 45 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন করা হয়েছে মিলনের শরীরে কি জ্বর আছে নাকি নাই। এই বলো মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত? তোমরা তো বায়োলজি পারো না, তোমাদের আজকে আসলে বায়োলজি শিখাবো, ঠিক আছে। এই বলো মানব দেহের বা মানব শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? বল 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 বল, মানব শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? আমারটা বলিস না, কারণ আমি তো আবার একটু, যাই হোক, স্বাভাবিক তাপমাত্রা, মানব শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? বল 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 বল, কত কত কত? গুগল চেক করা বাদ দিয়ে বলবি, আজকে বায়োলজির জ্ঞান চেক হবে তোদের। 98 ডিগ্রি, আচ্ছা ঠিক আছে। ওকে, 98 ডিগ্রি ফারেনহাইট, আচ্ছা ঠিক আছে। যাক, তোমরা অ্যাটলিস্ট জানো যে ফারেনহাইট কবে যেন পড়াইতেছিল, পোলাপান বলছিল ডিগ্রি সেলসিয়াস। আমি বলি ভাই 98.4 ডিগ্রি সেলসিয়াস যদি শরীরের তাপমাত্রা হয়, মানুষ কি আদৌ বাঁচবে? বাঁচার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনাই নাই, ঠিক আছে। যাক, হ্যাঁ, মানব দেহের যে স্বাভাবিক তাপমাত্রা, তাও তোমরা কারেক্টটা বলতে পারো না, একদম অ্যাকুরেট যদি বলি তাহলে 98.4 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। সো আমরা যেটা করব, এই যে থার্মোমিটারটা, ও মিলনের বডি টেম্পারেচার দেখাইছে কত 45 ডিগ্রি সেলসিয়াস, রাইট? এটাকে আমরা ফারেনহাইট স্কেলে কনভার্ট করব। দেখবো ফারেনহাইট স্কেলে এই তাপমাত্রা কি 98.4 এর বেশি আসে নাকি কম আসে। যদি 98.4 এর বেশি আসে তার মানে কি মিলনের জ্বর আছে, যদি কম আসে বা সমান আসে তার মানে কি মিলনের জ্বর নাই, ঠিক আছে। তাহলে চলো আমার যে ভুল থার্মোমিটারটা আছে সেটার তাপমাত্রাকে আমরা কি করব, ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় কনভার্ট করব। কিভাবে? ওই রেশিওর ফর্মুলা দিয়ে। আমার এই ভুল থার্মোমিটারের শো করা টেম্পারেচার 45 মাইনাস এই ভুল থার্মোমিটারের নিম্ন স্থির বিন্দু 5 ডিভাইডেড বাই এই ভুল থার্মোমিটারের ঊর্ধ্ব স্থির বিন্দু 85 মাইনাস এই ভুল থার্মোমিটারের নিম্ন স্থির বিন্দু 5। বুঝছো? এই যে রেশিওটা, এটা কার সমান হবে? ফারেনহাইট স্কেলের যে রেশিও সেটার সমান হবে। ধরো ফারেনহাইট স্কেল মিলনের বডি টেম্পারেচার শো করবে থিটা এফ মাইনাস ফারেনহাইট স্কেলের নিম্ন স্থির বিন্দু 32 ডিভাইডেড বাই ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থির বিন্দু 212 মাইনাস ফারেনহাইট স্কেলের নিম্ন স্থির বিন্দু 32। বুঝতে পারছো? এই রেশিও তো সমান হইতে হবে। এখান থেকে তুমি থিটা এফটা বের করে আনবা, তাহলে উপরে আসতেছে কত 40, নিচে আসতেছে কত 80, এখানে কত থিটা এফ মাইনাস 32, এখানে কত 180, ঠিক আছে। তাহলে আসতেছে কত থিটা এফ কত আসতেছে, এখানে হলো 2 90 90 আর 32 কত 122 ডিগ্রি ফারেনহাইট। আস্তাগফিরুল্লাহ মিলন, আলবিদা ব্রো। ভাই মিলনের বডি টেম্পারেচার আসছে 122 ডিগ্রি ফারেনহাইট, নাউজুবিল্লাহ। আচ্ছা মিলন বাঁচবে নাকি বাঁচবে না সেটা জানি না, কিন্তু মিলনের শরীরে জ্বর আছে, ঠিক আছে। মিলনের শরীরে কি আছে? জ্বর আছে। ভাই প্রচুর তাপমাত্রা হয়ে গেছে, সরি মিলন, আমি আসলে তোমাকে এতটাও মানে কি বলে তাপ মানে তাপমাত্রা বাড়াইতে চাইনি, খালি উল্টাপাল্টা কথা চলে আসে। 122 ডিগ্রি আসছে, ওকে। মাই গড। যাই হোক, আমরা মিলনের জন্য দোয়া করি, কি আর হবে, তাপমাত্রা বাইরে গেছে এখন হঠাৎ করে, কিছু করার নাই। হ্যাঁ হ্যাঁ, 122 ডিগ্রি ফারেনহাইট হবে, ঠিক আছে। ওকে, জ্বর আছে, মিলন নাচবে, নাউজুবিল্লাহ। মিলন নাচবে কেন ভাই? মিলন হবে কতদিন? কি রে ভাই, দাঁত এই যে অবস্থা, এরকম অবস্থা হইলে আর কি হবে বলো? অনেক তাপমাত্রা হয়ে গেছে, বুঝছো? এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এই ম্যাথটা একবার অ্যাডমিশনে আসছে, ঠিক আছে। এটা কিন্তু এমনি এমনি করো না, আগেও করাইতাম, বাট এখন এটা আরো ইম্পর্টেন্ট, কেন এটা কিন্তু অলরেডি একবার অ্যাডমিশন আসছে। এই টাইপের ম্যাথ আসে, তোমাকে বলবে একটা ভুল থার্মোমিটার নিয়ে আসছো তুমি বাজার থেকে, সেই ভুল থার্মোমিটারের নিম্ন স্থির বিন্দু এত, ঊর্ধ্ব স্থির বিন্দু এত। ভুল থার্মোমিটার একটা বস্তুর তাপমাত্রা শো করলে এত, ফারেনহাইট স্কেলে এটার তাপমাত্রা কত, সেলসিয়াস স্কেলে এটার তাপমাত্রা কত, কেলভিন স্কেলে এটার তাপমাত্রা কত। তোমাকে যে স্কেলে তাপমাত্রা বের করতে বলবে সেটার রেশিও নিয়ে কাজ করবা, রেশিও অবশ্যই সমান হবে, দেন ওখান থেকে তোমার যে দরকার যে স্কেলে, সেই স্কেলে শো করা টেম্পারেচারটা বের করে আনবা, কারণ নিম্ন স্থির বিন্দু ঊর্ধ্ব স্থির বিন্দু তোমার মুখস্থই, ঠিক আছে। বুঝছো? সহজ, গুড। নেক্সট দেখো, এই যে এখানে একটা সুন্দর জিনিস আছে, পানির ত্রৈধ বিন্দু। হ্যাঁ, এখানে কি লেখা নাই তো না? ইস, লেখা আছে রে, ইস 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 ইস, লেখা আছে। আচ্ছা শোনো, প্রথম কথা হলো পানির ত্রৈধ বিন্দু কি? যেখানে পানির তিনটা ভৌত অবস্থা একই সাথে সহ অবস্থান করতে পারে বা একই সাথে কোএক্সিস্ট করতে পারে, ঠিক আছে। মানে এমন একটা অবস্থা বা এমন একটা কন্ডিশন বা এমন একটা সিচুয়েশন আমরা ক্রিয়েট করব যেখানে পানির কঠিন
তরল, বায়বীয় তিনটা অবস্থা একই সাথে সহাবস্থান করবে। ঠিক আছে, এটা হলো পানির ত্রৈধবিন্দুর সংজ্ঞা। এখন পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত? পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা হলো 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস বা 273.16 কেলভিন। এটা হলো কি? এটা হলো পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা। এটা কি? এটা হলো পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা। লেখো, ত্রৈধ বিন্দুর তাপমাত্রা। ঠিক আছে, এখন এখানে সমস্যাটা কি? সমস্যা হলো ভাইয়া 0 ডিগ্রি সেলসিয়াসে দুনিয়ায় অনেক দেশে তাপমাত্রা নামে, তাই না? দুনিয়ার অনেকগুলো দেশ আছে যেখানে তাপমাত্রা বা টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াসে নামে। বাট ওই 0 ডিগ্রি সেলসিয়াসে নামলে কি আমরা পানির তিনটা অবস্থাকে একই সাথে দেখতে পাই? পাই না, তাই না? পানি তো আরো উল্টা বরফ হয়ে যায়। তুমি 0 ডিগ্রি সেলসিয়াসে বাষ্প কই থেকে পাবা? দেখা তো যায় না। কেন দেখা যায় না? কারণ আমাদের পৃথিবীর নর্মাল প্রেসার হলো 1 ATM বা 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান বা 760 মিলিমিটার পারস্তম্ভের চাপের সমান। আমাদের নর্মাল প্রেসার কত পরিবেশের? 760 মিলিমিটার চাপের সমান। এটা কি পরিবেশের নর্মাল প্রেসার। ঠিক আছে, এটা কি পরিবেশের নর্মাল প্রেসার। তো এই যে আমাদের যে পৃথিবীর বিভিন্ন দেশে টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াসে নামতেছে, তখন প্রেসার কত? তখন এক্সিস্টিং প্রেসার এর আশেপাশে 760 মিলিমিটার পারসচাপের আশেপাশে। কিন্তু তুমি যদি পানির ত্রৈধবিন্দু দেখতে চাও, মানে তুমি যদি পানির তিনটা ভৌত অবস্থাকে একই সাথে দেখতে চাও বা একই সাথে এক্সিস্ট করা দেখতে চাও, সেই ক্ষেত্রে তোমার চাপ হইতে হবে 4.58 মিলিমিটার পারসচাপের সমান। তোমার এই রেগুলার প্রেসারে কিন্তু এটা হবে না। ঠিক আছে, সো আমাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে। কেউ যদি জিজ্ঞাসা করে যে পানির ত্রৈধবিন্দু কত, আমরা বলি একবারে যে হ্যাঁ 0 ডিগ্রি সেলসিয়াস বা 273.16 কেলভিন। না, এরকম বলা যাবে না, সাথে সাথে প্রেসারটা উল্লেখ করে দিতে হবে। কারণ যে কোনো প্রেসারে কিন্তু এই জিনিস ঘটবে না। এই জিনিস তখনই ঘটা সম্ভব যখন তাপমাত্রা থাকবে 0 ডিগ্রি সেলসিয়াস এবং বায়ুমণ্ডলীয় চাপ থাকবে 4.58 মিলিমিটার পারদচাপের সমান। যদি এটা হয় তাহলেই শুধুমাত্র পানির ত্রৈধবিন্দু তুমি দেখতে পারবা, আদারওয়াইজ না। তার মানে এই যে আমার 4.58 মিলিমিটার পারদচাপ, এইটা কিন্তু আমার ত্রৈধবিন্দুর চাপ। হ্যাঁ, এটা কি? পানির ত্রৈধবিন্দুর চাপ। এবং এইটাই এমসিকিউতে আসবে। ওকে, এইটাই এমসিকিউতে আসবে, বারবার বলতেছি এমসিকিউতে এটাই আসবে। এই যে লাস্টেরটা, হ্যাঁ, পানির ত্রৈধবিন্দুতে চাপ কত? চাপ হলো 4.58 মিলিমিটার পারদচাপের সমান। তো এই যে এইটা হলো আমাদের ইম্পর্টেন্ট জিনিস। বুঝছেন? সহজ। দেখো, পারবা না? পারার কথা, একদম সহজ। ওকে, জাস্ট মনে রাখা লাগবে যে পানির ত্রৈধবিন্দু কি, যেখানে পানির তিনটা ভৌত অবস্থা একই সাথে সহাবস্থান করে। পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস বা 273.16 কেলভিন। এবং পানির ত্রৈধবিন্দুর চাপ কত? 4.58 মিলিমিটার পারদচাপ। ওকে, আচ্ছা, এখন এই পানির ত্রৈধবিন্দু থেকে কেলভিনের সংজ্ঞাটা আসছে যে 1 কেলভিন সমান কি। তুমি দেখো তো ভাইয়া, পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত? 273.16 কেলভিন, রাইট? তাহলে আমি যদি বলি পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা মানে 273.16 ভাগের 1 ভাগকে কি বলে? 1 কেলভিন বলে। ভাই তুমি নরমালি চিন্তা করো, 273.16 কেলভিন, এটা কি? পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা। হ্যাঁ, ট্রিপল পয়েন্টের টেম্পারেচার। এখন এই ট্রিপল পয়েন্টের যে টেম্পারেচার, হ্যাঁ, পানির ট্রিপল পয়েন্টের যে টেম্পারেচার, সেটাকে যদি 273.16 দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো? 1 কেলভিন পাবো না? ট্রিপল পয়েন্টের টেম্পারেচার কত? 273.16 কেলভিন। এটাকে আমি এই সংখ্যা দিয়ে ভাগ করতেছি, রেজাল্ট কি আসবে? রেজাল্ট আসবে 1 কেলভিন। বুঝতে পারছো? এইটাই লিখছে যে কেলভিন তাপমাত্রা বা তাপমাত্রা পরিবর্তনের এসআই একক হচ্ছে কেলভিন। পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার 1/273.16 কে 1 কেলভিন বলা হয়। বুঝতে পারছেন? মানে পানির ত্রৈধবিন্দুর যে টেম্পারেচার, সেটা 273.16 ভাগের 1 ভাগকে আমরা কি বলবো? 1 কেলভিন বলবো। ঠিক আছে, একদম সহজ। তো এখান থেকে আমাদের কেলভিনের সংজ্ঞা মাথায় রাখতে হবে, এখান থেকে আমাদের পানির ত্রৈধবিন্দুর সংজ্ঞা মাথায় রাখতে হবে। বারবার বলতেছে এগুলা থেকে এমসিকিউ আসে, এগুলা থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসে, মাঝে মধ্যে 2-1টা অনুধাবনমূলক প্রশ্ন চলে আসে। ঠিক আছে, সেগুলো কিন্তু এমসিকিউ প্লাস জ্ঞানমূলকের জন্য ইম্পর্টেন্ট। এর জন্যই স্লাইডের মধ্যে রাখা হয়েছে, মনোযোগ দিয়ে এগুলো পড়তে হবে। অবহেলা করলাম, কোনোদিন মন চাইলে পড়লাম, মন না চাইলে পড়লাম না, এগুলা করলে আসলে পড়ালেখা করারই দরকার নেই। ঠিক আছে, আমার মন চাইলো আমি পড়লাম, আমার মন চাইলো না আমি পড়লাম না, ভাই আজকে ভালো লাগতেছে না, যেদিন মন চাবে পড়বো, এরকম হলে তো পড়ালেখা করারই দরকার নাই। ভাই কি হবে পড়ালেখা করে? তাইলে তোমার যদি মনে হয় যে পড়ালেখা ছাড়াই দুনিয়াতে সবকিছু সুন্দর মতো চলতেছে, জাস্ট গো ফর দ্যাট ওয়ে, কোনো সমস্যা নেই। কেউ না করে নাই, তোমার জোর করে কেউ পড়াবে না, এটা বিশ্বাস করো বা না করো। ইন্টার লাইফে তোমার কেউ জোর করে পড়াবে না, এবং মোর আবার ভার্সিটি লাইফে তোমার আরো কেউ জোর করবে না। তোমার যে জোরাজুরি যে ব্যাপারটা ছিল, এটা তোমার এসএসসি লাইফ পর্যন্তই ছিল, এরপর তোমার কেউ জোর করবে না। তোমার যদি নিজের মনে হয় যে তুমি পরে ভালো কিছু করতে চাও, তোমার নিজেরই পড়তে হবে। তোমার যদি মনে হয় যে না আমি পড়াশোনা করতে চাই না, আমি গা ভাসায় বেড়াবো,
যাবো, আমার যে অন্য গোল আছে লাইফে, দ্যাটস গুড। আমি এটাকে কোনোভাবেই মানে কি বলে ডিমোটিভেটেড করতেছি না, তোমার লাইফে অন্য গোল থাকতেই পারে এন্ড ইউ ক্যান অলসো বি সাকসেসফুল ইন দ্যাট ওয়ে, তাতে কোনো সমস্যাও নাই, ঠিক আছে। বাট মানে জীবনে তুমি যেটা চাও সেটা জাস্ট সাকসেসফুল হওয়ার ট্রাই করো। পড়াশোনার লাইনে যদি থাকতে চাও, ইন দ্যাট কেস ভালো মতোই পড়াশোনা করো। এখন তোমার যদি অন্য কোনো সেকেন্ডারি প্ল্যান থাকে, দেন দ্যাটস গুড, সেটার জন্য তুমি কাজ করো, সমস্যা নাই। বাট তুমি যদি সেটার জন্য কাজ না করো, তুমি যদি পড়ালেখাও না করো, তাহলে তোমার একটু সমস্যা আছে, ঠিক আছে। বাট বড় ব্যাপার হলো এখানে তোমার কেউ জোরাজুরি করবে না, কেউ এসে তোমাকে বলবে না যে পড়ো পড়ো, সারাক্ষণ কেউ বলবে না, ঠিক আছে। আমরা যতই বলি যে আমরা তোমাদের গাইডলাইন দিব, এই করবো সেই করবো, 24 ঘন্টা তোমার সময় দাও আমার পক্ষে সম্ভব বলো? এটা সম্ভব কোনোদিন হবে? কোনোদিন না, কারো পক্ষে সম্ভব না। 24 ঘন্টা তোমার পিছনে কেউই বসে থাকবে না, এবং যদি কেউ বসে থাকে সেটা তোমার কাছেই বিরক্ত লাগবে আরো, ঠিক আছে। কারণ তোমরা এখন একটা বয়সে হিট করে ফেলছো, একটা বয়স তোমাদের হয়ে গেছে। সো এখন তোমরা জোরাজুরি ব্যাপারটা নিজেরাও পছন্দ করবে না, বা কেউ নিজে থেকে এসে তোমাকে জোরাজুরি করতেও পছন্দ করবে না, ঠিক আছে। সো এখন পড়াশোনা নিজের মতো করেই করতে হবে। যদি নিজের ভিতরে ইচ্ছা জাগে, দ্যাটস গুড। যদি ইচ্ছা না জাগে, তাড়াতাড়ি জাগানোর চেষ্টা করো, যদি পড়াশোনা করে কিছু করতে চাও সেই ক্ষেত্রে। আর যদি মনে হয় যে না আমার লাইফে ডিফারেন্ট গোল, দেন দ্যাটস ওকে, কোনো সমস্যা নেই, হইলেই হইলো কিছু একটা, ঠিক আছে। হয়েছে, বুঝছি। পানির ত্রৈধবিন্দু কেলভিন ক্লিয়ার, গুড। নেক্সট, পরম স্কেল। আচ্ছা, যে আমি এটার কথা বলতেছিলাম, ইউনিভার্সাল স্কেল। এই যে বললাম না যে আমরা দেখো এখানে একটা ইয়া ছিল, গ্যাস থার্মোমিটার, কই গেল? এটা দেখা যাচ্ছিলাম, এই যে গ্যাস থার্মোমিটার। এটা বলছিলাম না যে গ্যাস থার্মোমিটার হলো একটা ইউনিভার্সাল থার্মোমিটার। সো আমরা গ্যাস থার্মোমিটার দিয়ে কি করবো? ইউনিভার্সাল থার্মোমিটার বানাবো, ঠিক আছে। একটু দেখাই তোমাদের কিভাবে করে, দেখো খুবই সহজ। হ্যাঁ, খুবই সহজ। এখানে হলো একটা স্থির বিন্দু থাকে। প্রথম কথা, এখানে কয়টা স্থির বিন্দু থাকে? এখানে স্থির বিন্দু হলো একটা, ওকে। আমরা এতক্ষণ ধরে যতগুলো দেখতেছিলাম সেখানে স্থির বিন্দু কয়টা ছিল? দুইটা ছিল। এখানে কি একটি স্থির বিন্দু, বুঝছো? এবং স্থির বিন্দু কোনটা? এখানে স্থির বিন্দু হলো পানির ত্রৈধ বিন্দু, ঠিক আছে। এখানে স্থির বিন্দু কোনটা? এখানে স্থির বিন্দু হলো পানির ত্রৈধ বিন্দু, ওকে, পানির ত্রৈধ বিন্দু, ঠিক আছে। আচ্ছা, এই থার্মোমিটারে কি রাখা হয়? এই থার্মোমিটারে রাখা হয় ভলিউম কনস্ট্যান্ট। হ্যাঁ, তোমার যে থার্মোমিটার, তোমার থার্মোমিটার কি বড় ছোট হয়? তুমি একবার কথা বলো তো, একটা নরমাল একটা সেন্সে কথা বলো। তুমি একটা থার্মোমিটার দিয়ে বডির টেম্পারেচার মাপতেছো, তোমার যদি টেম্পারেচার বেশি হয়, থার্মোমিটার কি এরকম ফুলে যায়, এরকম বড় হয় না ভাই। থার্মোমিটারের অবশ্যই আয়তন কনস্ট্যান্ট থাকে, রাইট? থার্মোমিটারের মধ্যে ভলিউম কি থাকে? অবশ্যই কনস্ট্যান্ট থাকে। ধরো তোমার থার্মোমিটার আছে, হ্যাঁ, থার্মোমিটারের মধ্যে তুমি যে তাপমাত্রিক পদার্থ রাখবা, সেটা রাখার কি একটা নির্দিষ্ট জায়গা আছে না? অবশ্যই একটা নির্দিষ্ট জায়গা আছে। ধরো তোমার যে গ্যাস থার্মোমিটার, তার মধ্যে কি থাকবে? একটা গ্যাস চেম্বার থাকবে, রাইট? একটা এরকম একটা কি থাকবে? গ্যাস চেম্বার থাকবে। ধরো একটা গ্যাস চেম্বার আছে, এই গ্যাস চেম্বারের মধ্যে তুমি গ্যাস রাখছো, ঠিক আছে। তুমি কি রাখছো? এই গ্যাস চেম্বারের মধ্যে গ্যাস রাখছো। এখন যখন তোমার বডির টেম্পারেচার বাড়বে, তখন কি সেই টেম্পারেচারের কারণে এই গ্যাসের টেম্পারেচার বাড়বে। গ্যাসের টেম্পারেচার বাড়লে দেখা যাবে গ্যাসের ছোটাছুটি বাড়বে, ঠিক আছে। সেখান থেকে গ্যাসের চাপ বাড়বে, তার জন্য কি গ্যাসের আয়তন বাড়বে না? থার্মোমিটারের তো ভলিউম কনস্ট্যান্ট, তো পাত্রের আয়তন যদি কনস্ট্যান্ট হয়, গ্যাসের আয়তনও কি হয়? কনস্ট্যান্টই হয়। আমরা আইডিয়াল গ্যাস পড়ছি না? আইডিয়াল গ্যাসে কি ছিল? গ্যাসের আয়তন বলতে কি বোঝায়? গ্যাসকে যে পাত্রের মধ্যে রাখা হয় সেই পাত্রের আয়তনই গ্যাসের আয়তন। তো তুমি যদি থার্মোমিটারের মধ্যে গ্যাস দিয়ে দাও, তাপমাত্রা বাড়লে তো আর থার্মোমিটার বড় হচ্ছে না বা ছোট হচ্ছে না। তার মানে কি? আবার যে থার্মোমিটারের যে ভলিউম বা আয়তন, ভাই আমার ঠান্ডায়, ও মাই গড, দাঁড়াও একটা মিনিট, আমি ঠান্ডায় পুরো সেটা। সরি গাইস, ঠান্ডায় পুরা মানে কথাই বলতে পারতেছিলাম না, গলা আটকে আসতেছিল, ঠিক আছে। যাই হোক, শোনো, তো যেটা বলছিলাম যে আমার থার্মোমিটার, যেটা গ্যাস থার্মোমিটার, সেখানে কি থাকবে? উষ্ণতাবিধিক পদার্থ হিসেবে তুমি আদর্শ গ্যাস ইউজ করো বা গ্যাস ইউজ করবে, ঠিক আছে। সেটা আদর্শ গ্যাস না হয় প্র্যাকটিক্যাল গ্যাস হতে পারে। সেটাকে রাখবা কোথায়? থার্মোমিটারের ভিতরে একটা গ্যাস চেম্বারের মধ্যে। এখন থার্মোমিটারের যে ভলিউম, সেটা কি কনস্ট্যান্ট? তাহলে থার্মোমিটারের ভিতরে যে গ্যাস চেম্বারটা আছে সেটার ভলিউমও কি কনস্ট্যান্ট? এমন তো না যে টেম্পারেচার বাড়লে ওটার ভলিউম বাড়বে, এরকম কিন্তু কখনো হয় না, ঠিক আছে। ভলিউম আমার কনস্ট্যান্টই থাকবে। তাই টেম্পারেচার বাড়লে বাড়বে কি? গ্যাসের ছোটাছুটি, সেখান থেকে গ্যাসের প্রেসার বাড়বে, কিন্তু ভলিউম কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। এখন ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে, এই যে আমার তাপমাত্রা, সরি, থার্মোমিটারের ভিতরে আমার গ্যাসের ভলিউম কনস্ট্যান্ট, ঠিক আছে। এই ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে গ্যাসের উপর আমরা কার সূত্র অ্যাপ্লাই করতে পারি? মনে করে দেখো, ভলিউম যখন কনস্ট্যান্ট থাকে তখন আমরা গ্যাসের উপর অ্যাপ্লাই করতে পারি গে-লুসাকের সূত্র, পি ইজ প্রপোর্শনাল টু টি, রাইট? অথবা পি বাই টি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ওকে। P by T is equals to constant. এখান থেকে এই যে ফর্মুলাটা আসছে, নরমাল একটা টেম্পারেচারের চাপ ডিভাইডেড বাই নরমাল টেম্পারেচার ইজ ইকুয়ালস টু পানির ত্রৈধ বিন্দুর চাপ বা ট্রিপল পয়েন্টের চাপ ডিভাইডেড বাই ট্রিপল পয়েন্টের টেম্পারেচার।
বুঝতে পারছো? এখান থেকে এই ফর্মুলাটা আসছে। তোমার কি লাগবে? টেম্পারেচার লাগবে, তাই না? নর্মাল একটা অবস্থার টেম্পারেচার তোমার লাগবে। ধরো আমার বডিতে আমি থার্মোমিটার কানেক্ট করছি, ঠিক আছে, এবং আমার বডিতে এই থার্মোমিটার কানেক্ট করার পর এই থার্মোমিটারের ভিতরে গ্যাসের চাপ আসছে পিটি। হ্যাঁ, এটা কি? টি তাপমাত্রায় গ্যাসের চাপ। টি তাপমাত্রায় গ্যাসের চাপ মানে আমার বডির টেম্পারেচারে গ্যাসের চাপ বা প্রেসার, ঠিক আছে, গ্যাসের চাপ। আর এটা হলো ওই টেম্পারেচারটা, আমার বডির টেম্পারেচারটা। ওকে, আর এটা কি? পানির ত্রৈধ বিন্দুর চাপ। পানির না তো, মানে ওইটা ট্রিপল পয়েন্টের, পানির না, মানে ওই গ্যাসটার। হ্যাঁ, মানে এখানে পানির না, ওই গ্যাসটার আর কি, ঠিক আছে। বা আচ্ছা না, এটা তো পানিটাও ইউজ করা যায়। হ্যাঁ, মানে পানিটাই সরি, গ্যাসের না এটা কার, ওই পানির ত্রৈধ বিন্দুর চাপ বা ট্রিপল পয়েন্টের চাপ, ত্রৈধ বিন্দুর চাপ। এবং এই যে নিচে এটা কি? এটা হলো ত্রৈধ বিন্দুর তাপমাত্রা, ঠিক আছে, ত্রৈধ বিন্দুর তাপমাত্রা, ঠিক আছে। ওকে, একদম সহজ কনসেপ্ট। হ্যাঁ, মানে এখানে জাস্ট গেলুসাকের সূত্র অ্যাপ্লাই করা হয়েছে, আর কিছু না। সেক্ষেত্রে যদি তুমি টি বের করো, টি বের করলে তুমি দেখবা কত আসবে, পি টি ডিভাইডেড বাই পি টি আর, মানে ট্রিপল পয়েন্টের প্রেসার মাল্টিপ্লাইড বাই টি টি আর। হ্যাঁ, এই টি টি আর এর ভ্যালু কত? আমার পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কত? 273.16 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস। তো সেখান থেকে আসছে পি টি ডিভাইডেড বাই পি টি আর মাল্টিপ্লাইড বাই 273.16, ঠিক আছে, এত কেলভিন। বুঝতে পারছেন? ওকে, সো ফর্মুলা আসলে খুব ইজি, মোটেও কঠিন না। এখানে পিটিআর কত বসাবা? ওই যে 4.58 মিলিমিটার পারদ-চাপ, ঠিক আছে। এখন ধরো কথার কথা, তোমার বডির টেম্পারেচার দিয়ে দিল এটিএম এ, তখন কি করবে বলো তো? এই যে পিটিআর যেটা 4.58 মিলিমিটার পারদ-চাপ, সেটাকে এটিএম এ কনভার্ট করবা। কিভাবে মিলিমিটার পারদ-চাপকে এটিএম এ কনভার্ট করবা? আমরা জানি এক এটিএম ইজ ইকুয়ালস টু, লাস্ট ক্লাসে পড়াইছিলাম আদর্শ গ্যাসেরটায়, 760 মিলিমিটার পারদ-চাপ, ঠিক আছে। সো তোমার বলে দিল যে তোমার বডির টেম্পারেচার আসছে, কথার কথা 2 এটিএম, সরি টেম্পারেচার বলছি, বডিতে তুমি যখন থার্মোমিটার কানেক্ট করছো তখন এটা প্রেসার আসছে কত? প্রেসার আসছে কথার কথা, ধরো বলছে 2 এটিএম, কথার কথা, আমি জাস্ট র্যান্ডমলি বললাম 2 এটিএম, ঠিক আছে। তাহলে এই যে পিটি যেটা, সেটা তো 2 এটিএম। পিটিআর এর মান কত বসাও? হ্যাঁ, পিটিআর কত? পিটিআর হলো ভাইয়া আমাদের 4.58 মিলিমিটার পারদ-চাপ। এখন আমি তো এই এককে ওকে বসাইতে পারবো না। আমি যদি উপরেরটাকে এটিএম এ বসাই, নিচেরটাকে অবশ্যই কি করতে হবে? এটিএম এ বসাইতে হবে। বা তুমি যদি নিচেরটাকে মিলিমিটার পারদ-চাপে বসাও, তাহলে উপরেরটাকেও মিলিমিটার পারদ-চাপে বসাইতে হবে। আইদার এইটাকে মিলিমিটার পারদ-চাপে কনভার্ট করতে হবে, অথবা এইটাকে এটিএম এ কনভার্ট করতে হবে। ওকে, এটাকে এটিএম এ কিভাবে কনভার্ট করবা? 760 দিয়ে ভাগ করে দিবা, ঠিক আছে, ডিভাইডেড বাই 760, তাহলে এটা এটিএম এ চলে যাবে। বুঝতে পারছো? একদম সহজ, একদম মানে একদম সহজ। ওকে, সো খুবই সহজ কনসেপ্ট, এখানে আসলে তেমন কোনো কঠিন কিছু নাই। দেখো যেখানে বলে দিয়েছে পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রাকে 273 হেক্টোমিন ধরে তাপমাত্রা যে স্কেল তৈরি করা হয় তাকে পরম স্কেল বা তাপগতীয় স্কেল বলে, ঠিক আছে, ইউনিভার্সাল স্কেল বলে এটাকে, একদম ইউনিভার্সাল স্কেল, ঠিক আছে। এবং এখানে কিন্তু একটা স্থির বিন্দু, হ্যাঁ এটা মাথায় রাখো, এখানে কিন্তু ডিফারেন্সটা, আমরা আগে যতগুলো থার্মোমিটার দেখছি সেখানে স্থির বিন্দু কয়টা ছিল? 2টা ছিল, বাট পরম স্কেলে স্থির বিন্দু কয়টা? পরম স্কেলে স্থির বিন্দু কিন্তু একটা, এবং সেটা কোনটা? পানির ত্রৈধ বিন্দু যেটা, বা পানির ত্রৈধ বিন্দুর যে তাপমাত্রাটা 273.16 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস, ওইটাই হলো আমাদের একমাত্র স্থির বিন্দু এই থার্মোমিটারের, ঠিক আছে। দেখেন, বুঝার কথা, ক্লিয়ার ভাইয়া? ওকে, ঠিক আছে।